আমি যেই না সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিতে যাব, অমনি এক প্রকাণ্ড শব্দ। আমরা সবাই স্থির হয়ে গেলাম। শুভ্র ভাইয়া 2-3 মিনিট স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকে নীলি বলে গগনবিদারী চিৎকার দিয়ে ছুটে গেলেন সাথে সবাই। কিন্তু আমি নড়ার ন্যূনতম শক্তি পর্যন্ত পাচ্ছি না। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এর আগে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি আমি। নীলি আপুকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম। তার চোখের সামনে প্রিয় মানুষটির রক্তাক্ত শরীর দেখে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কিছু বলার বা করার শক্তি আমার নেই। নীলিমা আপু 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। ওনার বাবা মার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন। ওনাদের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আর বলা হয়ে উঠিনি। একমাত্র মেয়েকে হারিয়ে আন্টি তো পাগল প্রায়। আঙ্কেলও বারবার সেন্স হারাচ্ছেন। কলিজার টুকরা বলে কথা। আমি আমার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে দোয়া করছিলাম যেন আপু ভালো হয়ে যায়। সবার মুখের চিন্তার ভাব। হঠাৎ ডাক্তার এসে বললেন নীলিমা আপুর জ্ঞান ফিরেছে। কথাটা শুনে এত খুশি লাগছে কি বলবো। এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমি ভুলছিলাম। নীলিমা আপু মাত্র 5 মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন। আমি চিৎকার করে কাঁদছি। একটা অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। কেন গেলাম আমি নীলিমা আপুকে আনতে ওই দিন? কেন? আমি না গেলে তো উনি আসতেন না, না এভাবে হারিয়ে যেতেন। সবাই কান্না করছে, কিন্তু শুভ্র ভাইয়া না, উনি কান্না করছেন না। একদম শক্ত হয়ে বসে আছেন, যেন এখনো একটা ঘোরের মধ্যে আছেন তিনি। নীলিমা আপু চলে যাওয়ায় উনি মেনে নিতে পারছে না, পারার কথাও না। আমি খুব করে চাচ্ছি উনি কাঁদুক, কেঁদে নিজেকে হালকা করুক, কিন্তু না, উনি এক ফোঁটাও চোখের জল ফেললেন না, শুধু নিস্তব্ধ হয়ে বসে রইলেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শুভ্র ভাইয়া স্বাভাবিক হননি। এরপর তাকে আর হাসতে দেখিনি আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সামনে এইচএসসি এক্সাম, মাত্র 3 মাস বাকি। ব্যস্ততার মধ্যে সময় যে কিভাবে যায় বোঝাই যায় না। তাই তো দেখতে দেখতে কিভাবে 3 মাস কেটে গেল বুঝতে পারলাম না। সাথে এইচএসসি এক্সাম শেষ হলো। এর মধ্যে একবার শুধু ওনাকে দেখেছিলাম। উস্কো খুস্কো চুল, গালে খোঁচা দাড়িগুলো বড় হয়ে জঙ্গল রূপ নিয়েছে, চোখ দুটো লাল আর হাতে সিগারেট। ওনার চোখে মুখে রাগ জাগার স্পষ্ট চিহ্ন দেখা পেয়েছিলাম সেই দিন। বুকের কোথাও একটা বড্ড কষ্ট হয়েছিল। তারপর এলো আমাদের বিয়ের দিন। আমার এক্সামের পরের দিন আপুর বিয়ের ডেট ফিক্সড করা হলো। শুভ্র ভাইয়ার এ অবস্থায় কেউ দুমদাম করে বিয়ের অনুষ্ঠান করার মোড়ে ছিল না, তাই ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হয়। আপুর হঠাৎ কাবিন হওয়ার কিছুক্ষণ পর মামু হঠাৎ আব্বু আম্মুকে রুমে ডেকে নিলেন। তারপর কিছুক্ষণ পর মা একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে আমাকে রুমে ঢুকালেন। তারপর যা হলো তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা শুধু বলেছিল মামুর কাছে মা ঋণী, আর এই ঋণটা আমাকে শোধ করতে হবে শুভ্রকে বিয়ে করার মাধ্যমে। কথাটা শুনে আমি শুধু মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি বলছে মা এসব? আমাকে তার ঋণ পূরণের বলি দিয়ে দিচ্ছে মা। চোখ পেটে কান্না পাচ্ছিল সেই দিন। আরে আমারও তো কিছু স্বপ্ন আছে, আশা আছে, সেগুলো কি কোনো গুরুত্ব নেই? আমি জানতাম শুভ্র ভাইয়া নীলি আপুকে ঠিক কতটা ভালোবাসে, আর আমাকে যে কোনোদিন মেনে নিবে না তাও জানতাম। সব জানার পরও নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিব কেন? কিন্তু মায়ের চোখের পানির সামনে আমার চোখের পানিটাকে ডাকতে হলো, আর বসতে হলো বিয়ের পিঁড়িতে। হঠাৎ কিছু তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটলো, চোখ দাদালো। এই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয়তো এই আলো? ভয়ে ভিতরে ভিতরে জমে যাচ্ছিলাম। তখন দুজোড়া পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলোর অন্ধকারে ঢাকা। চোখের উপর চাপ প্রয়োগ করে তাদের চেহারাটা দেখতে ব্যর্থ হলাম। চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি। হঠাৎ কোনো এক পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম। দুবোন, কাঁদছিস কেন বোকা মেয়ে? দুগালে হাত রেখে সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণে আটকে থাকা ভয়, জ্বালা ধারণের অতীত সবকিছু থেকে মুখ পেতেই যেন ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভাই নামের এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে। আমার বিয়েটা আটকাতেই বাবা মার বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হওয়ায় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে।
রিদু, এই রিদু, কাঁদিস না বোন, দেখ আমি এসে গেছি, সব কিছু ঠিক হয়ে যাবে। কোথাও ব্যথা পেয়েছিস বোন? আমি ঠোঁট ফুলিয়ে বললাম, ভাইয়া। ভাইয়া বলল, কি হলো, ব্যথা পেয়েছিস কোথাও? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। আমি বললাম, তুমি কাঁদছো কেন? কিছু হয়নি আমার, কিন্তু ওনার হয়েছে, সেন্সলেস হয়ে গেছেন, আমাকে ছেড়ে ওনাকে ধরো। উপস, সরি অব্র ভাইয়া, আমি একা পারবো না, আপনিও ধরেন, আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ানক। তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? মজা কই করলাম, আমি সিরিয়াস ভাই, ওনাকে একা তোলা আমার কর্ম নয়। ভাইয়ের কথা শুনে এমন একটা পরিস্থিতিতে আমার হাসি পাচ্ছে। ভাইয়া যে কি, যখন দেখছে বোন ঠিক আছে, তার মানে জগৎ সংসারে সব ঠিক আছে। শুভ্র বিছানায় শুয়ে আছে, কি নিষ্পাপ লাগছে মুখটা। ডাক্তার আঙ্কেল বলে গেছেন টেনশনের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে, সেই দিন ওভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। উনি অসুস্থ, তবুও কেমন একটা ভালো লাগা কাজ করেছে সারা শরীর জুড়ে। সেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন গাড়িতেও উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন। এই প্রথম তাকে এত কাছে পাওয়া। ওনার এই ক্লান্ত নিষ্পাপ মুখ আমার বড্ড টানছে, ইচ্ছে করছে খুব করে আদর করে দিই, কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়ে চলেছে অনবরত। উনি তো আমার নন, উনি নীলিমা আপুকে ভালোবাসেন। ওনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, অধিকার আছে। কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটি মাত্র কিন্তু। এই কিন্তুর ভিতরে কত হাজার প্রশ্ন, যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়া স্বপ্নগুলো থেকে। রাত 12:20 বাজে, ওনার ঘুম এখনো ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আর নিজেকে সামলাতে পারলাম না, ওনার কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে দিলাম। ঘুমের মধ্যেই মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সবসময়। হালকা স্পর্শেও কেঁপে উঠে এই শরীর। হাজারো কৌতূহল নিয়ে ঘুমমাখা চোখ মেলে তাকালাম। শুভ্র আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে সে। আমি নড়ে চড়ে উঠি। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্কস আমায় সামলে নেওয়ার জন্য। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ওনার মুখে প্রথম থ্যাঙ্ক শুনে কি রিয়াকশন দেওয়া উচিত তাই যেন ভুলে গেছি। আমার দায়িত্ব ছিল বলে কোনো রকম কাটিয়ে দিলাম কথাটা। শুভ্র বলল, রোদ। আমি বললাম, কিছু বলবেন? শুভ্র বলল, হ্যাঁ, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি অবাক হয়ে বললাম, জি বলুন। শুভ্র বলল, তুমি এখনো বাচ্চা একটা মেয়ে, 18 এর গণ্ডিতে পা রাখতে পারোনি এখনো, আর আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করছে রোদ, নিজের ছেলের খুশির ঝুলা ভরাতে গিয়ে তোমার ঝুলাটা পাকা করে দিয়েছে একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলেছিলেন, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকেই ভেবে রাখা কথাগুলো, আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি। কি বলতে চান উনি? উনি একটু থেমে আবার বলতে লাগলেন, তোমার ভালো থাকা উচিত রোদ, ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে আমারও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সেই চেষ্টা আমি করতে পারি। আমি তোমাকে তোমার সবটা ফিরিয়ে দিতে চাই রোদ। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ বাবা সেটা মেনে নিবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনো না। বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন, সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি, কিন্তু সেই আমি তো মেনে নিতে পারছি না। যেই পরিমাণ জানাই ছিল সেই পরিমাণটাকে মেনে নিতে যে এত কষ্ট হচ্ছে তা বুঝতে পারছি না। কাঁদতে ইচ্ছা করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। 2 দিন হলো আমাদের বাড়ি থেকে শুভ্র ভাইয়ের বাড়ি এসেছি। এই 2 দিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। আগে তবু ঝগড়া চলে কথা হতো, কিন্তু এখন ঝগড়াও নেই। খুব ইচ্ছা করে ওনার সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবার সেই কিন্তু, এই কিন্তুটাই আমার জীবনে বড্ড বড় বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। আজ মামু আমাকে আর শুভ্রকে রুমে ডেকে পাঠিয়েছে, জানি না কেন, জানার কোনো ইচ্ছাও নেই।
আজকাল কৌতূহল জিনিসটাও কাজ করা বন্ধ করে দিয়েছে। তবুও যেতে হবে। মামুর জরুরি তলব বলে কথা। শুভ্রর জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে। শুভ্র ভাইয়ের দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে, হয়তো কষ্ট ভোলার জন্যই নিজেকে এত ব্যস্ততায় আটকে রাখা। বড্ড একা লাগে এখন। আপু অব্র ভাইয়ের সাথে চট্টগ্রাম চলে গেছে। আপু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। পড়াশোনা শেষ হতে আরো 2 বছর। তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়া চলাকালীন সময় অব্র ভাইয়া চট্টগ্রাম কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানেই থাকবে। বাড়ির বউকে তো আর এত দূরে একা রাখা যায় না, এটাই মামুর বক্তব্য। রুমের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছেন। তাই চটপট বেলকুনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে গেলেন তিনি। আমিও কপি আনতে চলে গেলাম নিচে। নিচে নামতেই আরিফ চাচা জানালেন মামা রুমে যেতে বলেছে। আমিও মাথা জাকিয়ে সম্মতি জানিয়ে কপি হাতে উপরে চলে এলাম। সাধারণত বাড়ির কাজের লোকেদের নাম হয় রহিম, করিম, যদু, কদু, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বাড়িতে প্রায় সব কাজের লোকেদের সবগুলো নাম সুন্দর, যেমন আরিফ, মাধবী, রাহেলা। মামু হয়তো নাম যাচাই করে সবাইকে কাজে নিতেও পারে। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। এইসব ভাবতে ভাবতে রুমে পা রাখলাম। উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন। আমি ওনার সামনে কপির কাপটা এগিয়ে দিয়ে বললাম মামু ডেকেছে। উনি ব্রুকুচকে আমার দিকে তাকিয়ে কপি হাতে নিলেন। আমি আবার বললাম মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন। উনি অবাক হয়ে বলল কেন? আমি কি করে বলবো, গেলেই তো বুঝতে পারবেন। শুভ্র বলল ও আচ্ছা চলো, এখনই কি যেতে হবে? আমি বললাম আচ্ছা শুনুন। শুভ্র বলল কিছু বলবে? হ্যাঁ। আচ্ছা আপনারা কি বাড়ির কাজের লোকদের নাম দেখে অ্যাপয়েন্ট করেন? শুভ্র বলল কেন? আর এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ? আমি বললাম অদ্ভুত কেমনে হলো? কাজের লোকেদের নাম সাধারণত রহিম, করিম, কমলা, জমেলা, জদ, মদ আরো কত কিছু হয়, কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকেদের নাম যথেষ্ট স্মার্ট, লাইক আরিফ, মাধবী। উনি আমার কথা নাকি বলার ভঙ্গি দেখে জানি না, তবে 2 সেকেন্ডে আমার দিকে ব্রুকুচকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হু হু করে হেসে উঠলেন। আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কতদিন পর তিনি মন খুলে হাসছেন। ড্রেসিং টেবিলে গ্লাসে দেখলাম দরজার পাশে মামানি এসে দাঁড়িয়েছেন। পাশে কাজের লোকগুলো আর মামু আর মামানির চোখে জল, যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছেন। আর কাজের লোকদের চোখের বিস্ময়। আমার দিকে কৃতজ্ঞতা মাতা চাহনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেলেন মামানি। ধীরে ধীরে সরে গেলেন সবাই। শুভ্র এখনো হাসছে। হাসতে হাসতে পেট খিল ধরে যাচ্ছে এমন অবস্থা। মানুষটা এত হাসতে পারে, তবু হাসিগুলোকে যে কিভাবে চেপে রাখে সেটাই বুঝতে পারছি না। 4-5 মাস পর আজ প্রথম আমি ওনাকে মন খুলে হাসতে দেখেছি। হঠাৎ উনি হাসি থামিয়ে দিলেন। হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজে অবাক হচ্ছেন। আমার দিকে এক নজর তাকিয়ে আবার গম্ভীর মুখে বলে উঠলেন চলো। আমিও বাধ্য মেয়ের মতো ওনার পেছন পেছন মামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আজ খুব করে মনে হচ্ছে যদি উনি নীলিমা আপুকে বলে আবার হাসতে শিখেন, বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন, আবার একটু ভালোবেসে আগলে রাখতে শিখেন। কিন্তু প্রকৃত সবকিছুই এত সহজ করে দেয়নি। একটা জীবনের সাথে খুব গোপনভাবে জড়িয়ে দিয়েছে আরো কয়েকটা জীবন। নীলিমা আপুর সাথেও জড়িয়েছিলাম।